আমি একটু স্নেহানের কাছে যাব। আমরা দেখেছিলাম বাংলাদেশে যখন চরম অবস্থা চলছে সেপ্টেম্বর অক্টোবর, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ যে বিধানসভায় যে যারা বিধায়ক নেতৃত্ব, তারা বাংলাদেশের সীমান্তবর্তী জায়গা গিয়ে বলেছিল কোনো রকম পণ্য ব্যবসা বাণিজ্য টোটাল স্টপ করতে হবে। স্বয়ং শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিয়েছিলেন। রাজ্য বিজেপি প্রশ্নে এককাট্টা ছিল, কিন্তু তথাপি তখনও পর্যন্ত একটা ব্যবসা বাণিজ্য চলছিল। ভারত থেকে পণ্য নিতেই হবে, যতই ভারত বিরোধী ভারত বিদ্বেষী বয়কট ডাক দেওয়া হোক না কেন। ভারতও কিছু তখনও অবধি সুযোগ সুবিধা দিচ্ছিল। এই নিয়ে প্রচুর রাজ্য রাজনীতিতে সরগরম হয়েছে। অনেকে প্রশ্ন করেছে, তৃণমূল কংগ্রেস থেকেও প্রশ্ন এসেছে যে কিসের জন্য আগে সেখানে মানবিক বিষয়টা, সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই প্রশ্নটা নাকি ব্যবসা আগে, এই প্রশ্নগুলো এসছে। কিন্তু তারপর আলটিমেটলি দেখা গেল বাংলাদেশের উপর একটা বড় ধাক্কা দিয়েছে। প্রথমে ট্রান্সশিপমেন্ট, তার পরবর্তী হচ্ছে স্থলবন্দর থেকে কোনো প্রোডাক্টস, এই ধরনের এই গার্মেন্টস, ফার্নিচার, ফ্রুট প্রোডাক্টস, এইটা। তো এটা এখন কেন হলো? তখন রাজ্য বিজেপির আন্দোলনও তখন এটা হয়নি। এর কারণটা একটু জানতে চাইছি তোমার কাছ থেকে। দেখুন, এটা তো মানে ভারতের কেন্দ্রীয় সরকারের একটা সিদ্ধান্ত, এবং তার পেছনে পররাষ্ট্র নীতি থাকে, ব্যবসায়ী অনেক হিসাবপত্র থাকে। কিন্তু বিষয় হচ্ছে মানে মোহাম্মদ ইউনিস ওই চায়নায় গিয়ে বলেছিল না যে সেভেন সিস্টার্সের কোনো জলবন্দর নেই, হ্যাঁ, পুরোটাই স্থলপথ, আমাদের দ্বারা ল্যান্ডলকড। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে গিয়ে এখন এই যে বন্ধ করে দেওয়া হয়েছে মানে রাস্তা দিয়ে যে ট্রেডটা, তার ফলে এই যে ওদের মানে সব থেকে বেশি আঘাত পাবে হচ্ছে গিয়ে ওদের মানে পণ্য পরিবহন বাংলাদেশ থেকে যেটা আসতো, গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা মেনলি ধাক্কা খাবে। তাহলে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা এখন একটা কাজ করুক, ওদের তো বন্দর আছে, ওদের তো সমুদ্র আছে, ভারতের সেভেন সিস্টার্সের নেই। এবার ওই গার্মেন্টসগুলো নিয়ে গিয়ে সমুদ্রের জন্য ভাসিয়ে দিক। হ্যাঁ, কারণ ওগুলো এখন ভারতে নিয়ে এসে বেচতে গেলে যে জায়গায় দামটা গিয়ে দাঁড়াবে, তার থেকে আমাদের দেশের মানুষ দেশে উৎপাদিত পণ্যই পড়বে। হ্যাঁ, ওদের পণ্য এবার কোথায় নিয়ে যাবে, কোথায় বেচবে, এবার সেইটা এবারে মোহাম্মদ ইউনূস চিন্তা করবে। আমি একটু প্রদীপবাবুর কাছে আসবো। আপনাদের জন্য ফোন লাইন অবশ্যই আমি খুলে দিয়েছি, আপনারা অংশগ্রহণ করুন, জনমতে সরাসরি অংশগ্রহণ করুন এবং আপনাদের বক্তব্য আমরা। হ্যাঁ, কেউ আছেন? হ্যাঁ, প্রদীপবাবু, আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে আমি আসতে চাইছি আর কি, সেটা হচ্ছে এই যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, একদিকে সেনাবাহিনীর তৎপরতা, অন্যদিকে যে মায়ানমার জায়গায় যে হিউম্যান করিডর নিয়ে যে বক্তব্য, অনেকটা এনগেজমেন্ট রয়েছে, এবং প্রতিপক্ষ যারা প্রবলভাবে চেপে ধরেছিল শেখ হাসিনা সহ তার ফাঁসি চাই এবং হচ্ছে নিষিদ্ধ করে দেওয়া, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও একটা আর কিছু হারাবার নেই, এবার আছে বাকিটা জয় করার, এরকম একটা মনোভাব নিয়ে বেশ কিছু জায়গায় কিন্তু স্পোরাডিক্যালি হলো ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি বাড়ছে আওয়ামী লীগের। বিভিন্ন তারা ছোট ছোট হলো মিছিল মিটিং করছে। কিছু বলবেন? না, আমি এটাই বলছিলাম একটু আগে। আমার কথা শোনা যাচ্ছে? একদম পরিষ্কার। আমি এটাই বলার চেষ্টা করছি যে আওয়ামী লীগকে ব্যান করা, এইটা কিন্তু ওখানকার সাধারণ মানুষের কাছে আরেকটা দুর্বলতম জায়গা এই অন্তর্বর্তী সরকারে। সেই জন্য তারা ঐক্যবদ্ধ থাকতে বলছে মানুষকে। এখানে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। আমি আগের দিনও বলছিলাম 2006 থেকে 2008 যে কেয়ারটেকার সরকার ছিল, সেখানেও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া। এইখানেও এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল নির্বাচন করা, নির্বাচনকে পিছিয়ে আওয়ামী লীগকে ব্যান করা, এগুলো এদের কাজের মধ্যে পড়ে না। আসলে মূল কথা হচ্ছে ভারত বিদ্বেষ, গণতন্ত্র বিদ্বেষ, এবং অবশ্যই হিন্দুত্ববাদের বিরুদ্ধে তাদের একটা লম্ফঝম্প রয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের সেনাবাহিনী কবে জেগে উঠবে। তার কারণ এখন যে জায়গাটা এসেছে, এরপরে এই অন্তর্বর্তী সরকার একের পর এক আরো তুগলকি সিদ্ধান্ত নেবে, সেটাকে আইনের
জায়গায় নিয়ে আসবে যেটা তাদের কোনো বৈধতা নেই, কিন্তু তাদেরকে বৈধতা শিক্ষাটা দেবে কে? আজকে যদি একটা সিভিলিয়ান গভর্নমেন্ট সে যদি সংবিধান বিরোধী কাজ করে, তাহলে সেখানে মিলিটারির কিন্তু একটা পজিটিভ সদর্থক ভূমিকা রাখতে হবে। সেটা কি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী নিতে প্রস্তুত? আজকে সেনাবাহিনীর কাছে এটা একটা বড় পরীক্ষা। যেমন তারা শেখ হাসিনাকে সেফ প্যাসেজ দিয়েছিলেন দিল্লিতে, এবং সেখানেও একটা সদর্থক ভূমিকা ছিল যাতে শেখ হাসিনা এই অন্তর্বর্তী সরকারের হাতে না আসে, ঠিক আবারও তাদের একটা সদর্থক ভূমিকা নেওয়ার সময় এসছে। 1 বছর অতিক্রান্ত হতে চলছে, আগস্ট মাস আসতে চলেছে, ডিসেম্বর অব্দি ওয়েট করার আমি কোনো কারণ দেখছি না সেনাবাহিনী, কারণ এটা একের পর এক নেগেটিভ পলিসিজ নিচ্ছে এই গভর্নমেন্ট গুলো। মানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনী যখন দেশের জনগণের আস্থা অর্জন করতে পেরেছে, এরকমই শোনা যাচ্ছে, বহু মানুষ এই নিয়ে বলছেন, তাহলে কি আপনার মনে হয় যে সেনাবাহিনী কোথাও জায়গায় তত্ত্বাবধায়ক একটা করে একটা নির্বাচন, নাকি অন্তর্বর্তী সরকারের মধ্যে এই নির্বাচন নিয়ে এত অনীহা যখন রয়েছে, তারা এই মাহফুজ আলম কিছুক্ষণ আগে বলছিল নির্বাচনের আগে সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকুন, অর্থাৎ কোথাও নির্বাচনের কথা শোনা যাচ্ছে, কিন্তু সেটা কতটা সিরিয়াসলি নেওয়া যেতে পারে? আসলে সংস্কারের জন্য ঐক্যবদ্ধ থাকবে। সংস্কারটা কি? এতদিনে বোঝা গেল সংস্কার হচ্ছে আওয়ামী লীগকে ব্যান করা, আওয়ামী লীগের উপস্থিতিকে নিশ্চিহ্ন করে দেওয়া বাংলাদেশ, এটাই সংস্কারের মূল লক্ষ্য ছিল। সেনাবাহিনী নিয়ে যখন কথা বলা হয়, দুটো জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সেনা অভ্যুত্থান, মানে সেনা ক্ষমতা দখল করে একটা মানে আধিপত্য বিস্তারকারী শক্তি হবে। আর একটা হচ্ছে সেনা সহায়তা করবে গণতন্ত্রের পথে একটা রাষ্ট্রকে নিয়ে যেতে। আমরা বাংলাদেশে এখন যেটা প্রয়োজন বলে মনে করছি সেটা হচ্ছে দ্বিতীয় ভূমিকা, যে গণতন্ত্রের পথে অগ্রসর করতে গেলে অন্তর্বর্তী সরকার বাধা সৃষ্টি করছে, নির্বাচনকে ডিলে করছে, ফলে এই জায়গায় সেনাবাহিনীর উচিত অন্তর্বর্তী সরকারকে চাপ দিয়ে তাদেরকে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশে বাধ্য করা, এবং সেখানে অবশ্যই সমস্ত রাজনৈতিক দলের উপস্থিতি মানে বৈধতা দেওয়া এবং আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করা, এটাকে নেগেট করা, মানে এটা যাতে এটা ঠিক নয়, এটা বৈধ নয়, এইরকম একটা নির্দেশিকা জারি করতে হবে রাষ্ট্রপতির মাধ্যমে। এই জায়গায় এটা একটা সাংবিধানিক সংকট বাংলাদেশে, সেটা সাংবিধানিক স্বীকৃত যে প্রতিষ্ঠানগুলো আছে তারাই সেটাকে ঠিক করতে পারে, এবং সেনাবাহিনী তার মধ্যে অন্যতম। হ্যাঁ, এখন যে শক্তিগুলো, পাশ্চাত্যিক শক্তিগুলো প্রতি মুহূর্তে শেখ হাসিনা কিভাবে নির্বাচন করা উচিত, পর্যবেক্ষক থাকা উচিত, কত রকমের জ্ঞান ডসিয়ার প্রয়োগ করতেন, তারা কিন্তু ইউনুসকে কিছু বলছেন না। যাদের দেশে 5 বছর একটা সরকার থেকে তারাও জ্ঞান দিচ্ছে, এরা শুনছে। এক্স্যাক্টলি, মানে কেউ বলছে আসিফ নজরুলকে দেখেছো, এ আরেক চরিত্র বলো, মানে এইরকম। আসছি আমি কোথাও একজন আমাদের সঙ্গে উজ্জ্বল সাহা রয়েছেন মালদা থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আইহো মালদা থেকে উজ্জ্বল কুমার সাহা বলছি। হ্যাঁ বলছি, আমরা বাংলাদেশকে আমাদের দেশ থেকে যতটা সাহায্য করি, ওনারা ততটাই আমাদের প্রতি বিরূপ আচরণ করছে। ওদের অনেক প্রোডাক্ট এখানে চলে, প্রাণ থেকে বস্ত্র শিল্প, সেগুলো যাতে না চলে তাদেরকে যেন একেবারে ব্যান করে দেওয়া হয়, এটাই আমি আশা রাখছি। হ্যাঁ সেটা ঠিকই। মালদা তো খুব মানে এই যে প্রোডাক্ট বললেন, কলকাতা শহরেও আছে, কিন্তু উত্তর পূর্ব ভারতে প্রাণ বা এই ধরনের যে সংস্থাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা, প্রচুর কর্মসংস্থান বাংলাদেশে তারা তৈরি করেছেন। আপনি বলছেন পুরো ব্যান করে দিতে? হ্যাঁ, ব্যান করেই দেওয়া উচিত, কারণ ওরা আমাদের সাথে বাঁদরামো করছে এই মুহূর্তে, আমাদেরও ওরকম করে রাখা উচিত। ওকে, ধন্যবাদ। উজ্জ্বল কুমার শাহ মালদা থেকে এরকম বলছেন, আপনি কিছু বলতে চাইছেন? আচ্ছা, এইটা না আমরা একটু মানে একটু বেশি ইমোশনাল হয়ে সবসময় বলি যে অমুকের দেশকে ব্যান করে দেবো, ওদের প্রোডাক্ট ইউজ করব না। আমি এখন টার্কি বা আজারবাইজানের কথা বলছি না, আমি বাংলাদেশের কনটেক্সটেই বলছি। আমার রাদার মনে হয় ঠিক উল্টোটা করা উচিত। আপনি ম্যাক্সিমাম ইউজ করুন যাতে বাংলাদেশের ইকোনমির, আপনার ইকোনমির প্রতি একটা নির্ভরশীলতা তৈরি হয়।
সরকারের যখন ঠিক সময় মনে হবে যে ওটাকে ব্যান করার, তারা বন্ধ করবে। কারণ আপনার যদি তার ইকোনমিতে কোনো ডেপথ না ক্রিয়েটেড হয়, তাহলে তাকে আপনি ধাক্কাটা দেবেন কোথায়? তো আগে সেই ডেপথটা ক্রিয়েট করুন, ধাক্কা সরকার দেবে, ঠিক সময় দেবে। বাংলাদেশ ফেভার্ড নেশন ছিল তো, পশ্চিমবঙ্গে ভালো গার্মেন্টস, ফিনিশড গার্মেন্ট যথেষ্ট ভালো তৈরি হয়, আমরা তো দেখেছি। সেই জিন্সের প্যান্ট হোক বা যা কিছুই হোক, আমাদের কলকাতার অদূরেই চটা বলে যে জায়গাটায় রয়েছে, বা এইসব জায়গা আপনি খুব ভালো জানেন, এইসব তৈরি হয়। তথাপি বাংলাদেশের গার্মেন্টসের একটা এখানে আসতো, বিক্রিও হতো বিভিন্ন জায়গায়, অন্য দেশেও যেত, সেটা অবশ্য যাবে, বা প্রাণের প্রোডাক্ট বা অন্যান্য কিছু। এখনও বাংলাদেশকে ভারত থেকে নিতে প্রায় $950 বিলিয়ন মতো, কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট এটা হলো। আমার কথা হচ্ছে, যারা বয়কটের ডাকটা দিল, তারা বাংলাদেশে উৎপাদন প্রক্রিয়াটাকে প্রস্তুত কেন তারা আগে করলো না, বা সেই ক্ল্যারিয়ান কলটা কেন তারা দিল না? তারা যদি প্রকৃতই বাংলাদেশের মানুষের ভালো চায়, সেখানে তাহলে উৎপাদন শক্তি যদি বাড়াতো, আরো মানুষের কর্মসংস্থান হতো, আরো মানুষের হতো, তাহলে তো এই প্রশ্নটা থাকতো না। এটা কিন্তু তারা করলো না। বয়কটের ডাক, ভারত বয়কটের ডাক সবার প্রথম দিয়েছিল বাংলাদেশ, এবং এই যে তথাকথিত গণ অভ্যুত্থান, তার আগে ওরা মানে দোকানে দোকানে গিয়ে বলেছে যে উজালা বিক্রি করবে না, ডাবরের প্রোডাক্ট বিক্রি করবে না, অমুক তমুক বিক্রি করবে না, কারণ এগুলো ভারতীয়। কারণ একটাই, তো যে আন্দোলনটা ধ্বংসের ওপর দাঁড়িয়ে আছে, যে আন্দোলনটা ঘৃণার ওপর দাঁড়িয়ে আছে, যে আন্দোলনটা হিন্দু এবং ভারত বিদ্বেষের ওপর দাঁড়িয়ে আছে, তারা একটা প্যারালাল কনস্ট্রাকটিভ কিছু করবে, এটা মানে আপনার কেন মনে হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। তারা কি করে একটা কিছু তৈরি করবে? তারা তো ধ্বংসের ওপরেই দাঁড়িয়ে আছে। আপনি বলছেন যে তারা একটা প্যারালাল মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতো, যেটার মাধ্যমে বা মানে বাংলাদেশের যে ভারত নির্ভরশীলতা আছে সেটা কেটে উঠতো। সেটা কখনোই সম্ভব না, তার কারণ ভারত মানে ওখানে ইনভেস্ট করার মতন টাকা ওদের নেই, বাইরে থেকে কেউ ইনভেস্ট করবে না, কারণ রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা তাহলে কি? এখন বাংলাদেশের যা রাজনৈতিক অবস্থা, তাতে বিদেশিরা কতটা ইনভেস্ট করতে পারে বাংলাদেশে? একদম হচ্ছে না তা না। ইউনিস আসার পরে দু একটা ফ্রান্স, জার্মানি ইত্যাদি ইত্যাদি থেকে লোকজনকে ডেকে এনেছে, কিন্তু তার যে এই ঔদ্ধত্য যে ভারত নয়, আমরা সেভেন সিস্টারকে মানে আগলে রেখেছি এবং আমরা হচ্ছে গার্জিয়ান অফ দ্য সি। এই যে গার্জিয়ান অফ দ্য সি, তাহলে আপনি সি এর গার্জিয়ান, আপনি ব্যবসা করুন আপনার মতো করে, অন্য যে দেশের সাথে করতে চান করুন। কিছু বলার আছে? সময় শেষ। না দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে যে প্রথম কথা আমি বলি যে এই উদ্ভূত পরিস্থিতিতে মানে অনেকটা মনে হচ্ছে কি বলুন তো, সেই এমার্জেন্সির সময় জয়প্রকাশ নারায়ণকে যেরকম অ্যারেস্ট করাটা যেরকম একদম সেই ইন্দিরা গান্ধীর মানে ব্যাকল্যাশ হয়ে গেল, মানে কফিনে শেষ পেরেক হয়ে গেছিল, সেরকম আওয়ামী লীগকে ব্যান করাটাও কিন্তু অনেকটা ওরকম মানে শেষ কফিনে শেষ পেরেকের মতনই হতে চলেছে। বিষয়টা হচ্ছে দেখুন, এই যে উৎপাদন না বাড়িয়ে কেন এই বয়কট ইন্ডিয়ার ডাকটা দেওয়া হচ্ছে, তার একটা কারণ আছে। আপনি যদি ধরে নিন ভাড়া বাড়িতে থাকেন এবং আপনি যদি দেখেন আপনার ছাদটা লিক করছে, আপনি কি করবেন? আপনি একটা এমসিল লাগিয়ে দেবেন যে লিকটা যাতে বাবা কয়েকদিনের জন্য বন্ধ থাকুক, আমি তো পরের বছর তো ভাড়া বাড়ি ছেড়ে অন্য বাড়ি চলে যাব। আপনার নিজের বাড়ি হলে আপনি ওটাকে প্লাস্টার করবেন। তো এরাও জানে যে এরা টেম্পোরারি, এদের বেশি দিন আয়ু নেই, তো যতদিন আছে ততদিন কোনো রকমের ঠেকনা দিয়ে চলুক না। কি দরকার এই উৎপাদন বাড়ানো, এই দাঁড়ানো? লং টার্ম কোনো পলিসি এদের নেই তো। এরা শর্ট টার্ম এই চাটুকারিতা দিয়ে যতক্ষণ চলছে ততক্ষণ চলবো।